সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি তসলিমা শারমিন চৌধুরী, প্রভাষক, রসায়নবিদ্যা বিভাগ, হাজারদুজু ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের সাথে রসায়ন দ্বিতীয় পত্র, দ্বাদশ রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, যেটা বলা হয় গ্রাহামস ডিফিউশন ল। এখন গ্রাহামস ডিফিউশন ল আলোচনা করার আগে, গ্রাহামের ব্যাপন সূত্র আলোচনা করার আগে তোমাদের সাথে আমার ব্যাপন কি অর্থাৎ ডিফিউশন কি ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন। আরও আলোচনা করব নিঃসরণীয়, তারপরে আমি চলে যাব গ্যাস ব্যাপন সূত্র তথা গ্রাহামের ব্যাপন সূত্রে। এবার দেখি আমরা ব্যাপন কাকে বলে। একটু দেখো তোমরা, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থের অণুসমূহের স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার ঘটনাকে বলা হয় ব্যাপন। অর্থাৎ অত্যন্ত উচ্চ স্থান থেকে কোনো প্রবাহমান পদার্থ, যেমন তরল বা গ্যাসীয় পদার্থ, দুটি প্রবাহমান পদার্থ, এরা যদি কি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়তে পারে, উচ্চ ঘনত্বের এলাকা থেকে নিম্ন ঘনত্বের এলাকায় স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, তবে সে ঘটনাকেই বলা হয় ব্যাপন। গ্যাসীয় ব্যাপারে তাহলে আমরা বলতে পারি যে, মনে করো অত্যন্ত উচ্চ ঘনত্বের একটা গ্যাস থেকে কোনো পদার্থ ছড়িয়ে পড়ার সময় যতক্ষণ পর্যন্ত না গ্যাসের চাপ সমান না হবে ততক্ষণ পর্যন্ত পদার্থটি ছড়িয়ে পড়তে থাকবে। একটা উদাহরণ আমরা দিতে পারি। দেখো, তোমাদের জন্য আমি একটা উদাহরণ রেখেছি। দুটো পাত্র নিলাম আমি, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র। বোঝার চেষ্টা করো, স্টপ কপ দিয়ে তারা সংযুক্ত। প্রথম পাত্রে আমি আয়োডিন বাষ্প রাখলাম, গ্যাসীয় পদার্থ আয়োডিন বাষ্প রাখলাম, তার বর্ণ বেগুনি বর্ণের। খেয়াল করো, তাহলে পাত্রটার গ্যাসের বর্ণ হচ্ছে বেগুনি। এখন এখানে আমার স্টপ কপ দিয়ে আরেকটি পাত্র সংযুক্ত আছে। এবার যদি আমি স্টপ কপটা খুলে দেই, তাহলে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে ধীরে ধীরে গ্যাস ছড়িয়ে পড়তে থাকবে। দ্বিতীয় পাত্রটা ছিল খালি, প্রথম পাত্রটাতে বেগুনি বর্ণের আয়োডিন বাষ্প ছিল। দেখা গেল ওটা আস্তে 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 এই পাত্রে ছড়িয়ে পড়ছে। এখন যতক্ষণ পর্যন্ত না পুরো ব্যাপারটা সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে। অর্থাৎ বলা যাচ্ছে কি এটি একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন সেন্টের শিশি। একটা রুমের মধ্যে আমি সেন্টের শিশি খুলে রাখলাম, ধীরে 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 দেখবে যে কি সব জায়গায় সুগন্ধি ছড়িয়ে পড়েছে। প্রক্রিয়াটি গ্যাসীয় মাধ্যমের মাধ্যমে হচ্ছে, এটাও একটি ব্যাপন প্রক্রিয়া। আবার 1 লিটার পানির মধ্যে, একটা পাত্রে 1 লিটার পানি নিলাম, তার মধ্যে যদি এক টুকরো অথবা কয়েক ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি দিয়ে দিলাম, ধীরে ধীরে সেটা সমস্ত পানিতে ছড়িয়ে পানির বর্ণ বেগুনি হয়ে যাবে। তাহলে সেটাও ব্যাপনের একটি স্পষ্ট উদাহরণ। তাহলে বোঝা গেল তোমাদের। এবার আমি নিঃসরণ নিয়ে একটু আলোচনা করব। একটু নিঃসরণ নিয়ে আলোচনা করব, তারপর আমরা ব্যাপন সূত্রে চলে যাব। এটাকে বলা হবে অনুব্যাপন, অনুব্যাপন বা নিঃসরণ। এগুলো আলোচনা করার প্রয়োজন আছে। ইংরেজিতে বলা হয় তাকে ইনফিউশন। সমাধান হয়ে গেছে তোমাদের জন্য। চাপ প্রয়োগে
কোনো গ্যাসের সজোরে নির্গত হওয়া বা বের হয়ে আসার প্রক্রিয়াকে অনুব্যাপন বা নিঃসরণ বলে। এটা ঠিক ব্যাপন প্রক্রিয়ার মতোই, তবে ব্যাপন প্রক্রিয়ার চেয়ে আরো দ্রুত গতিতে নিঃসরণ সংঘটিত হয়। কেমন? এটাকে চাপ প্রয়োগ করতে হবে, উচ্চ চাপে রাখতে হবে এবং ছিদ্রপথে খুব দ্রুত তাকে বের করে দিতে হবে এবং এই প্রক্রিয়াটাকে তখন বলা হয় কি? নিঃসরণ বা অনুব্যাপন। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পলে যাব। একটা এক্সাম্পল দেখি, আমরা এটা দেখে নাও। চাপ প্রয়োগে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের সজোরে নিক্ষিপ্ত, নির্গত বা বের হয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় অনুব্যাপন বা নিঃসরণ। এবার আমরা চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো দেখি, তারপরে আমাকে গ্রাহমের গ্যাস ব্যাপন সূত্রে যেতে হবে। মনে করি একটি পাত্রে এভাবে অক্সিজেন গ্যাস রাখলাম আমি, মুখটা বন্ধ হয়ে আছে, স্টপ ককের মাধ্যমে মুখ বন্ধ করে রাখলাম আমি। চাপ প্রয়োগ করছি। এখানে আছে অক্সিজেন গ্যাস, উচ্চ চাপে রাখা অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস আমি একটি পাত্রের মধ্যে অতি উচ্চ চাপে কিছু অক্সিজেন গ্যাসকে রেখে দিলাম। এবার আমি করব কি, এখানে যে স্টপ কক আছে সেটা একটু করে খুলে দিলাম। দেখা যাবে কি খুব দ্রুত অক্সিজেন গ্যাস নির্গত হতে থাকবে, অত্যন্ত দ্রুত সরু ছিদ্রপথে অক্সিজেন গ্যাস নির্গত হতে থাকবে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন। ব্যাপন প্রক্রিয়াটা খুব ধীরে সংঘটিত হয়, কিন্তু নিঃসরণ খুব দ্রুত সংঘটিত হয়। ঠিক আছে, নিঃসরণ হয়ে গেছে। এবার আমি ব্যাপন ও নিঃসরণের মধ্যে ব্যাপন ও নিঃসরণ এর তুলনা করব। তুলনা দেখাতে গেলে কি দেখা যায়? ব্যাপন ও নিঃসরণ প্রক্রিয়া যে কোনো প্রবাহমান পদার্থ, সেটা গ্যাস অথবা তরল, দুটো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তবে ব্যাপন প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত আর নিঃসরণ প্রক্রিয়াটি অতি উচ্চ চাপে সংঘটিত হয়। তবে তাদের ছড়িয়ে পড়ার প্রক্রিয়া একই রকম। ব্যাপন প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত আর নিঃসরণ প্রক্রিয়াটা চাপ প্রয়োগের ফলে সংঘটিত হয়। এই হচ্ছে মোটামুটি ব্যাপন ও নিঃসরণ প্রক্রিয়া। এবার আরেকটু ব্যাপারে একটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আমরা যাচ্ছি গ্যাসের সঙ্গে ব্যাপনের সম্পর্ক। গ্যাসের সঙ্গে ব্যাপনের সম্পর্ক সেটা কেমন, এটা নিয়ে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। গ্যাসের সঙ্গে ব্যাপনের সম্পর্ক, তাহলে আমরা এটা বলতে পারছি কি, আচ্ছা যদি এটা বলা হয় সব গ্যাস কি একইভাবে কি পরিব্যাপ্ত হয় অথবা ব্যক্ত হয়, অথবা কি সব গ্যাসের একই রকম ব্যাপন ঘটে, সেটা কিন্তু ঠিক নয়। যে গ্যাস যত ভারী তার ব্যাপন প্রক্রিয়া ততই দীর্ঘদিন। এই নিয়ে 1829 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্রাহাম গ্যাসের ব্যাপনের সাথে গ্যাসের ঘনত্বের একটি সম্পর্কসূচক সূত্র প্রকাশ করেন, যেটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। এবার আমরা সেই সূত্রটি একটু দেখে নেব। গ্রাহামের ব্যাপন সূত্র একটু দেখে নিই আমরা। স্থির গ্রাহামের
ব্যাপন সূত্র। স্থির তাপমাত্রা কি বলা হচ্ছে? গ্রাহামের ব্যাপন সূত্রে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তোমরা সূত্রটা একবার দেখো। এবার আমি ইকুয়েশন প্রকাশ করব। যদি কোনো গ্যাসের ব্যাপনের হার আর হয় এবং ঘনত্ব যদি d হয়, তবে সূত্রানুসারে r is proportional to 1/√d। এখানে r সমান ব্যাপনের হার বা গ্যাস ব্যাপনের হার, দুটো বলা যেতে পারে, আর d হচ্ছে গ্যাসের ঘনত্ব। তাহলে r is proportional to 1/√d, অর্থাৎ এখানে তাপমাত্রা T ও P স্থির। T হচ্ছে তাপমাত্রা, P হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুচাপ। এখন দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। এইবার যদি আমি একাধিক গ্যাস নেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। যদি একাধিক গ্যাসের ব্যাপনের হার, মনে করে একটি গ্যাস নিলাম, তার ব্যাপনের হার r1, পরবর্তী তার জন্য তার ঘনত্ব যদি d1 দাঁড়ায় একটি গ্যাসের ক্ষেত্রে, প্রথম গ্যাসের ক্ষেত্রে এভাবে ধরে নিই, একটি গ্যাস যদি এভাবে হয় r1, ব্যাপনের হার r1, ঘনত্ব d1, তাহলে সূত্রটি দাঁড়াবে r1 is proportional to 1/√d1। তাহলে r1 equal to k into 1/√d1 প্রথম কেসের ক্ষেত্রে। এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি। এবার দ্বিতীয় কেসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে যদি ব্যাপন হার r2 হয়, ঘনত্ব যদি d2 হয়, তবে r2 is proportional to 1/√d2। তাহলে আমি যদি চিহ্ন তুলে দিই, ব্যস্তানুপাতিক চিহ্ন তুলে দিলে দাঁড়ায় k into 1/√d2। দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম, দেখে নাও একবার। এইবার আমি যদি এক নম্বর
সমীকরণকে 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ এভাবে করি, R1 is proportional to R2, তাহলে এরকম দাঁড়ায় সূত্রটা 1/√d2 divided by d1, এভাবে আমরা প্রকাশ করতে পারি। দেখে নাও, এইবার আরেকটু কাজ করা যেতে পারে এখানে। এটা একটা সম্পর্ক হলো R1, এটা যদি আমি শুধুমাত্র গণমাত্রা দিয়ে প্রকাশ করি তবে এই সূত্রের মাধ্যমে আমি আমাদের রেজাল্ট বের করতে পারবো। যদি একদম বের করি, আমরা জানি ঘনত্ব D সমান m/v আয়তন ডিভাইডেড বাই আয়তন। তাহলে এই মানটা আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে d1 সমান দাঁড়ায় m1 v1 এবং d2 দাঁড়ায় সমান দাঁড়ায় m2 ডিভাইডেড বাই v2। এবার আমি কি করব, এটাকে 3 নম্বর সমীকরণ দিই। 3 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দেব, ওই যে d = m/v আয়তন ডিভাইডেড বাই আয়তন ডিভাইডেড বাই আয়তন। এখানে m সমান আণবিক ভর লিখে দিচ্ছি আমি, v সমান আয়তন গ্যাসের আয়তন। বা 3 নম্বর সমীকরণে অ্যাপ্লাই করব মানটা আমি। সুতরাং R1 R2 মানটা বসিয়ে দিই আমি, d2 এর মান, d2 সমান হচ্ছে m2 বাই d2, এখানে দাঁড়াবে m1 ডিভাইডেড বাই v1। এবার আমাদের আরেকটি সূত্র এরকম আছে, অ্যাবিলিটি সূত্র বলা হয়, যেটাকে বলা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। তাহলে v1 সমান v2 সমান v ধরতে পারি আমরা, ধরা যেতে পারে। তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে R1 ডিভাইডেড বাই R2 সমান, আমরা কি করতে পারি m2 ডিভাইডেড বাই m1। তাহলে দুটো সূত্র আমি বের করে আনলাম। গ্যাসের ব্যাপক সূত্র মূল সূত্র থেকে R is proportional to 1/√d থেকে এখানে দুটো সূত্র পেলাম। একটা হচ্ছে R1 একাধিক গ্যাসের ক্ষেত্রে R1 ডিভাইডেড বাই R2 সমান হচ্ছে √d2 ডিভাইডেড বাই d1। আরেকটা সূত্র পাচ্ছি আমি এখানে R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে √m2 ডিভাইডেড বাই m1। এবার এই সূত্র আলোচনা করার আগে তোমাদের সাথে যে আমি একটা কথা আলোচনা করেছিলাম, গ্যাসের ব্যাপনের হারের সঙ্গে ঘনত্বের সম্পর্ক, ওটা নিয়ে আমি একটা এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পলটা কেমন, এক্সাম্পলটা আমি দিতে চাই, উল্লেখ করি। আমি একটি 2 মুখ খোলা সরু নল নিলাম। এক মুখে আমি HCl সিক্ত একটি তুলা ধরলাম, অন্য মুখে আমি অ্যামোনিয়া সিক্ত একটি তুলা ধরলাম। কিছুক্ষণ পর দেখা যাবে কাঁচ নলটার ভেতরে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। কি দেখালাম, একটি সরু কাঁচ নল নিলাম, আমি গ্যাসের ব্যাপন হারের সাথে গ্যাসের ঘনত্বের একটা সম্পর্ক দেখাচ্ছি। গ্যাসের ব্যাপন হারের
পানির সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক। আণবিক ভর যত বেশি হবে গ্যাসটি তত ঘন হবে। আণবিক ভর যার বেশি হবে সেই গ্যাসটি তত ঘনত্ব বিশিষ্ট হবে। এখন দেখি তাহলে সূত্রটাকে এখানে আমি এভাবে আলোচনা করতে পারি যে একটি কাঁচরা নিলাম, তার এক মুখে অ্যাসিড শিখতে একটু তুলা ধরলাম, অপর মুখে অ্যামোনিয়া শিখতে আরেকটু তুলা ধরলাম। কিছুক্ষণ পর দেখা যাবে যে কি গ্যাস কলের ভিতরে অর্থাৎ কাঁচকলের ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। এখন সেই সাদা ধোঁয়াটা বেশিরভাগই HCl এর তথা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি। এবার আমি একটু কাজ করব, HCl এর আণবিক ভর নির্ণয় করব। তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5 36.5 আর অ্যামোনিয়ার হচ্ছে 17। নাইট্রোজেনের জন্য এটা হাইড্রোজেনের জন্য 3 17 আর এদিকে হাইড্রোজেনের হচ্ছে 1 ক্লোরিনের হচ্ছে 35.5 তাহলে 36 আণবিক ভরের দিক থেকে দেখা যাচ্ছে কি HCl অ্যামোনিয়ার থেকে অনেক বেশি ভারী, তাই অ্যামোনিয়া খুব দ্রুত ব্যাপিত হয়ে HCl এর কাছাকাছি চলে আসবে। HCl যতটা না ব্যাপিত হবে তার চেয়ে অ্যামোনিয়া অনেক বেশি ব্যাপিত হবে। এবং এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে যে গ্যাস যত হালকা বা যে গ্যাসের ঘনত্ব যত কম সেই গ্যাসের ব্যাপন হারও তত বেশি। এটা আমরা সূত্রের মাধ্যমে এতক্ষণ প্রকাশ করলাম। অর্থাৎ তখন গ্রাহাম এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। সূত্রটাতে বলা হচ্ছে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা ইকুয়েশনাল হিসেবে প্রমাণ করলাম, এবার উদাহরণের মাধ্যমেও প্রমাণ করলাম। এবার চলে যাব একটা গাণিতিক উদাহরণে, তাহলে আমাদের মোটামুটি গ্যাসের ব্যাপন সূত্র সম্পর্কে তোমাদেরকে আমি ক্লিয়ার ধারণা দিতে সক্ষম হব। চলে যাব একটি গাণিতিক উদাহরণে। গাণিতিক উদাহরণ, এটা দেখো একটি এবার দেখো উদাহরণটা আমরা দেখি একটু। একটি সংক্ষিপ্ত প্রাচীরের মধ্য দিয়ে একই আয়তনে হাইড্রোজেন গ্যাস এবং অন্য একটি গ্যাস, দুটো গ্যাসের কথা বলা হয়েছে, একটি হাইড্রোজেন গ্যাস আর একটি অন্য একটি গ্যাস নির্গত হতে যথাক্রমে 8 সেকেন্ড
গ্যাস, তারপর তাদের বের হতে নির্গত হতে সময় লাগে, হাইড্রোজেনের লাগে 8 সেকেন্ড, অন্য গ্যাসটির সময় লাগে 32 সেকেন্ড। তোমাকে প্রশ্ন করা হয়েছে অন্য গ্যাসটির আণবিক ভর কত। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? নিঃসন্দেহে ব্যাকল সূত্র। এবং ব্যাকল সূত্রটা কি? আমি এদিকে একটু মুছে দিই, তোমরা প্রশ্নটা একটু দেখে নিতে পারো, দেখার পরে আমি অঙ্কতে চলে যাই। 8 সেকেন্ড ও 32 সেকেন্ড দুটো সময়টা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই এখানে। এবার অঙ্কে চলে যাব। এখানে কি কি দেওয়া আছে আলোচনা করে নিই আমরা। প্রথমে এখানে হাইড্রোজেন গ্যাসের আয়তনের কথা দেওয়া নেই, সেটাকে বি ধরে নিব। এখানে হাইড্রোজেন গ্যাসের আয়তন ধরে নেই বি, গ্যাসের আয়তন সমান বি। অন্য আরেকটি গ্যাসের আয়তন বি, অন্য গ্যাসটি আয়তন সেটাও বি, যেহেতু আয়তন উল্লেখ করা হয়নি। এবার দেখো হাইড্রোজেন গ্যাসের নির্গমনের সময়। সেকেন্ড, অন্য গ্যাসের নির্গমনের 32 সেকেন্ড। এবার হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার ব্যাপন হার V/8, অন্য গ্যাসের ব্যাপন হার V/32। তাহলে কি কি দেওয়া আছে? হাইড্রোজেন গ্যাসের আয়তন ধরে নিলাম বি, অন্য গ্যাসটির আয়তন বি। হাইড্রোজেন গ্যাসের নির্গমনের সময় 8 সেকেন্ড, অন্য গ্যাসের নির্গমনের সময়ও 32 সেকেন্ড। হাইড্রোজেনের ব্যাপন হার আমরা ভাগ করে দিচ্ছি, এটা 8 সেকেন্ডে যদি বি আয়তন নির্গত হয় তাহলে 1 সেকেন্ডে কত হয়? V/8 হয়। অন্য গ্যাসের বেলায়ও 32 সেকেন্ডে যদি বি আয়তন নির্গত হয় তাহলে 1 সেকেন্ডে কত হয়? এভাবে আমরা আর এর মানটা বের করে নিলাম। এটাকে ব্যাপন হার R1 বলতে পারো, আর এটাকে ধরতে পারো R2। এবার সূত্রে চলে যায়। আমরা জানি R1 divided by R2 equal to root over M2 divided by M1। ঠিক আছে, এখানে R1 সমান হচ্ছে V/8, R2 হচ্ছে V/32। R1 এবং R2 আমরা করে বের করে নিয়েছি। R1 হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার V/8 এবং অন্য গ্যাসের ব্যাপন হার R2 হচ্ছে V/32। এখন M2 এর মানটা আমাদের জানা নেই, কিন্তু হাইড্রোজেনের আণবিক ভর আমাদের জানা আছে 2.016। একটা হাইড্রোজেনের জন্য যদি 1.008 হয় তাহলে দুটোর জন্য কত হবে? 2.016। মানটা বসিয়ে দেব, 2.016। এইবার এখানে একটা কাজ হবে, 4 বি ক্যান্সেল, 4 আসবে এখানে। আর এখানে আমরা কি করতে পারি? এটা বসিয়ে দিই প্রথমে,
2.016। এবার আমরা রুটঘর তুলে দেব, বর্গমূল তুলে দেব, তাহলে দাঁড়াচ্ছে 16 ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই, তাহলে কত দাঁড়ায়? 2.016। সুতরাং m2 সমান 16 ইন্টু 2.016 ইকুয়াল টু 32.26। এটাই অ্যান্সার। অন্য আর ঠিক আছে, আয়তন দাঁড়াচ্ছে তোমার 32.26। এই তাহলে আরেকটি অঙ্ক আছে, কোন গ্যাস কতটুকু ব্যাপন প্রক্রিয়ায় সংঘটিত হবে সে অঙ্কটা তোমরা দেখে নিও। আমি এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। ঠিক আছে, ধন্যবাদ সবাই।